হ্যালো ক্লাস। আজকের আমরা আগের ক্লাসে দেখেছিলাম, আমরা পুরো বোর মডেলটাকে আমরা এক্সপ্লেন করেছিলাম যে বোর মডেলটা কিভাবে কাজ করে, বা বোর কিভাবে ধরেছিলেন যে পরমাণু কিভাবে হওয়া উচিত, এবং তার সপক্ষে তিনি কিভাবে যুক্তি দিয়েছিলেন। এগুলো মোটামুটি আমি প্রিভিয়াস লেকচারে করে দিয়েছি। আচ্ছা, আজকের দেখবো যে বোরের মডেলটাও না লাস্ট অব্দি টিকলো না। মানে বোরের মডেলেও কিছু লিমিটেশন থেকে গেল। যে লিমিটেশনগুলো কী কী লিমিটেশন সেগুলো বুঝবো, আর তার আগে এটা বুঝবো যে এই লিমিটেশনগুলো এলো কিভাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই লিমিটেশনগুলো এলো কিভাবে তার কিছু কিছু কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে প্রথমত দুজন বিজ্ঞানী, একজন ডি ব্রগলি আর একজন হাইজেনবার্গ, ইনার ইনাদের কিছু ফেমাস থিওরির জন্য এই মডেলটা ফেল হতে আরম্ভ করলো। তাহলে এই যে বিজ্ঞানীগুলো, অর্থাৎ ডি ব্রগলি, হাইজেনবার্গ, এরা কী কী থিওরি দিয়েছিল সেটা সম্পর্কে জানা যাক। ঠিক আছে? তাহলে প্রথমে আমি হেডিং করছি যে ডি ব্রগলির থিওরি বা ডি ব্রগলির হাইপোথিসিস, মানে উনি প্রেডিক্ট করেছিলেন বেসিক্যালি। হ্যাঁ, তাহলে লিখে দিই ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি হাইপোথিসিস। হাইপোথিসিস কথার অর্থটা কি? মানে একটা আইডিয়া, তাই তো? একটা আইডিয়া দিয়েছিলেন, মানে এই থিওরি সম্পর্কে একটা আইডিয়া। এর কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ ছিল না, জাস্ট কিছু ইকুয়েশনস আর কিছু থিওরি তিনি দিয়েছিলেন। আচ্ছা, তার মধ্যে কি ছিল? আচ্ছা, এর আগে আমি লাইট নিয়ে কথাবার্তা বলেছি। আচ্ছা, এটা ছিল, ইনি যেটা দিয়েছিলেন এটা 1924-এ। ঠিক আছে? 1924-এ তিনি তার পিএইচডি থিসিসে তিনি এইটা দিয়েছিলেন। আচ্ছা, এবারে জেনে নেওয়া যাক যে তিনি বেসিক্যালি তার এই জিনিসটা দেওয়ার কারণ কী ছিল, মানে কী থিওরি দিয়েছিলেন আর জিনিসটা দেওয়ার কারণ কী ছিল, একটু হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা জানা যাক। আচ্ছা, এর আগে ম্যাক্স প্লাঙ্ক, হ্যাঁ, উনি কি বলে দিয়ে গেছিলেন? উনি বলেছিলেন, ম্যাক্স প্লাঙ্ক বা আইনস্টাইন, এদের কথাবার্তা কী ছিল যে লাইট, অর্থাৎ এটাকে আমি লাইট নিয়ে কথাবার্তা বলেছি, লাইট নিয়ে তখন কথাবার্তা চলেছে যে লাইট, যেটাকে আমি একটা ওয়েভ ভাবছি, একটা তরঙ্গ ভাবছি, সেই লাইটেরও কি আছে, একটা পার্টিকেল নেচার আছে। তাহলে যে লাইট, সেটাকে আমি কি ইনিশিয়ালি ওয়েভ ভাবতাম বা তরঙ্গ ভাবতাম, কিন্তু তার পার্টিকেল নেচার আছে বা কণা ধর্ম আছে, তাই তো? লাইটের তো পার্টিকেল নেচার আছে, মানে লাইটের ওয়েভ নেচার আছে। সেটা কি করে বুঝতে পারি? বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট থেকে। যেমন কি 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 এক্সপেরিমেন্ট ছিল? ডিফ্র্যাকশন, আর কি ছিল? ইন্টারফিয়ারেন্স, তাই তো? ডিফ্র্যাকশন, ইন্টারফিয়ারেন্স, পোলারাইজেশন। তাহলে এগুলো থেকে আমরা কি জানতাম? এগুলো থেকে আমরা জানতাম যে লাইট অ্যাজ এ ওয়েভ হিসাবে কাজ করে, মানে তরঙ্গ হিসেবে কাজ করে। কিন্তু পার্টিকেল হিসেবে কাজ করে কি কি এক্সপেরিমেন্ট থেকে বুঝলাম? সেটা কি? যেমন ফটো ইলেকট্রিক এফেক্ট, যেটা আইনস্টাইন করেছিলেন, মানে যেটা হার্টস করেছিল বেসিক্যালি, আইনস্টাইন ওটাকে এক্সপ্লেন করেছিলেন। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা আমি খুব ইন ডিটেলসে 1.5 ঘন্টার ভিডিওতে এক্সপ্লেন করেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা ভিডিওটা আমার প্লেলিস্ট থেকে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে? ফটো ইলেকট্রিক ইফেক্ট বা কম্পটন ইফেক্ট, এটা সিলেবাসে নেই বলে করায়নি আর। কম্পটন ইফেক্ট, ফটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, এগুলো থেকে আমরা কি পেলাম? এগুলো থেকে আমরা পেলাম যে লাইটেরও দুটো নেচার আছে, ডুয়েল ক্যারেক্টার আছে। একটা কি? একটা হচ্ছে ওয়েভ ক্যারেক্টার, বা যেটাকে বলছি তরঙ্গ ধর্ম, আর একটি কি? পার্টিকেল ক্যারেক্টার, বা যেটাকে বলছি আমি কণা ধর্ম। ঠিক আছে? আচ্ছা, এবারে ডি ব্রগলি তিনি একটা আইডিয়া দিলেন, একটা হাইপোথেসিস দিলেন, যে তিনি বললেন যে লাইট, যেটা ইনিশিয়ালি একটা ওয়েভের মতো বিহেভ করছিল, প্রথম এক্সপেরিমেন্টে লাইট একটা ওয়েভের মতো বিহেভ করছিল, তাহলে তার একটা কি? তার একটা কিন্তু পার্টিকেল নেচারও আছে, অর্থাৎ লাইটের একটা ডুয়েল ক্যারেক্টার আছে। ঠিক আছে? মানে লাইট একটা ওয়েভের মতোও কাজ করতে পারে কিছু কিছু এক্সপেরিমেন্টে, আবার পার্টিকেলের মতোও কাজ করতে পারে কিছু কিছু এক্সপেরিমেন্টে। ঠিক আছে? এবার উনি বললেন যে তাহলে ইলেকট্রন, যেটাকে আমি ইনিশিয়ালি একটা পার্টিকেল ধরি, একটা কণা ধরি, তো ইলেকট্রন একটা কি? কণা, একটা পার্টিকেল ধরি, তাহলে এর কেন
ওয়েভ ক্যারেক্টার থাকবে না। যদি লাইটের ওয়েভ ক্যারেক্টার থাকে, পার্টিকেল ক্যারেক্টার থাকে, তাহলে ইলেকট্রন যেটা একটা পার্টিকেল, তার কেন ওয়েভ ক্যারেক্টার থাকবে না? এইটা কথা চিন্তা ভাবনা করে তিনি কিছু মোটামুটি একটা আইডিয়া দিলেন, একটা ফাইনালি তিনি একটা আইডিয়া দিলেন, যে আইডিয়াতে তিনি মোটামুটি বললেন যে যে প্রতিটা মুভিং পার্টিকেল, অর্থাৎ প্রতিটা গতিশীল পার্টিকেল, একটা পার্টিকেল যদি মুভ করে, সে যদি একটা, তার মধ্যে যদি একটা গতি থাকে, মুভিং পার্টিকেল, প্রতিটা মুভিং পার্টিকেল, ঠিক আছে, সেই মুভিং পার্টিকেলের সঙ্গে, ওই পার্টিকেলটার সঙ্গে একটা কি, একটা অ্যাসোসিয়েটেড একটা কি থাকে, একটা ওয়েভ থাকে। একটা পার্টিকেল যদি এরকম মুভ করে, তাহলে পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ ক্যারেক্টারও থাকে, ওই পার্টিকেলের একটা ওয়েভ ক্যারেক্টার থাকে। তাহলে কি, এভরি মুভিং পার্টিকেল হ্যাজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টার বা অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ। ঠিক আছে, মানে কি, কোনো একটা বস্তু যদি মুভ করে, কোনো একটা বস্তু যদি চলন মানে চলতে থাকে, গতিশীল থাকে, তাহলে ওই বস্তুর কিন্তু একটা ওয়েভ ক্যারেক্টার বা একটা তরঙ্গ ধর্ম কিন্তু দেখা যায়। ঠিক আছে, এই ওয়েভটার তিনি নাম দিলেন ম্যাটার ওয়েভ। কি, যেহেতু বস্তু থেকে যেহেতু ওয়েভটা জেনারেট হচ্ছে, বা বস্তুর যেহেতু ওটা ধর্ম, তাহলে তার নাম কি দিলেন? ম্যাটার ওয়েভ। তাহলে ওয়েভের নামটা কি দিলেন তিনি? ওয়েভের নাম দিলেন হচ্ছে ম্যাটার ওয়েভ। ঠিক আছে, আচ্ছা, এবারে তিনি এই ওয়েভটার কি করে তিনি মোটামুটি বেসিক্যালি এক্সপেরিমেন্টটা করলেন। আচ্ছা, মানে ব্যাপারটা দেখো, একটা নর্মাল তুমি এক্সাম্পল দেখো না, ধরো তুমি একটা ইটস লাইক, মানে কি বলা যায়, যে একটা কোনো ছোট যদি কোনো একটা কণা, আচ্ছা এই জিনিসটা আরেকবার বলে দিই, এই যে তার যে এই যে হাইপোথিসিসটা, এটা কিন্তু অনলি অ্যাপ্লিকেবল for subatomic particle, অনলি না, মানে এটা অ্যাকচুয়ালি মোস্টলি অ্যাপ্লিকেবল লিখতে হয়, মানে হ্যাঁ, মানে সাব অ্যাটমিক পার্টিকেল, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা একটা অ্যাটম, মানে যত হালকা হবে তত কি ওই পার্টিকেলটার ওয়েভ ক্যারেক্টার তত বেশি হবে। ঠিক আছে, মানে খুব বেশি দেখা যায়, মানে আজকের আমি যদি বলি যে তুমি রাস্তায় হাঁটছো, তোমার কি ওয়েভ আছে? হ্যাঁ, ওয়েভ তোমার একটা আছে, অবশ্যই থাকবে, কিন্তু সেই ওয়েভটাকে মানে ওয়েভটাকে কেউ ফিল করতে পারবে না, কারণ তোমার ভর এতটা বেশি, যার ফলে তোমার যে ওয়েভটা থাকবে না অ্যাসোসিয়েটেড, তোমার যে ওয়েভটা থাকবে, সেই ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু অনেক কমে যাবে। সেটা আমি আস্তে আস্তে আসছি কি করে এলো। তাহলে এটা তুমি মনে রাখো যে এটা মোস্টলি অ্যাপ্লিকেবল হয় সাবঅ্যাটমিক পার্টিকেল। এটা কেন হচ্ছে সেটাও আমি এক্সপ্লেন করব। আচ্ছা, তাহলে তিনি তো একটা কথাবার্তা বলে দিলেন, কিন্তু শুধু কথাবার্তা বলে তো হবে না, তাকে তো একটা নিশ্চয়ই কিছু একটা গাণিতিক কিছু একটা দিকে এগোতে হবে। আচ্ছা, তাহলে সেটা কি হলো? আচ্ছা, তখন ওই সময় ম্যাক্স প্ল্যাঙ্ক, বিজ্ঞানী প্ল্যাঙ্ক কি বলে দিলেন, যে লাইটে কি থাকে, ফোটন থাকে বা কোয়ান্টা থাকে, তাই তো? সেই কোয়ান্টাগুলো মানে কি, সেই মানে লাইট একটা কি এনার্জি প্যাকেট, মানে লাইট যে বেসিক্যালি যে লাইটে যে এনার্জিটা আছে, সেই এনার্জিকে প্যাকেট আকারে থাকে। তাহলে সেই এনার্জিটা কি, ই সমান hc/λ, যেখানে ইটা কি এনার্জি অফ ফোটন বলতে পারো। ঠিক আছে, আর এইচটা কি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সিটা কি স্পিড অফ লাইট, আর ল্যামডাটা কি ওয়েভলেন্থ অফ ইএমআর বলতে পারি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যাই হোক। তাই তো, এটা প্ল্যাঙ্ক বলে দিয়েছিলেন তখন। আচ্ছা, আমি এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে ধরো আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, আচ্ছা, আইনস্টাইন ওই সময় এসে গেছিলেন। আইনস্টাইন কি বললেন? আইনস্টাইন কি করলেন? আইনস্টাইনের কি ছিল? রিলেটিভিস্টিক থিওরি, বা যেটাকে বাংলায় বলে কি
আপেক্ষিকতাবাদ, রিলেটিভিস্টিক থিওরি বা আপেক্ষিকতাবাদ। তিনি কি বললেন, তিনি একটা ফেমাস একটা তার যে মানে যেটা তার একদম বিখ্যাত যে একটা ইকুয়েশন যেটাকে বলা হয় E=mc²। E=mc²। ইটা কি? ইটা হচ্ছে এনার্জি। এমটা কি? এমটা হচ্ছে মাস বা ভর, আর সিটা কি? স্পিড অফ লাইট। তিনি কি বললেন যে মাস মানে ভর এবং এনার্জি একে অপরের সঙ্গে ট্রান্সফার হতে পারে। মানে এখানে যদি আমি 5 কেজি রেখে দিই, তাহলে এই 5 কেজিটা কিন্তু এনার্জিতে ট্রান্সফার হতে পারে। অর্থাৎ ভর আর এনার্জির মধ্যে একটা সম্পর্ক আছে। এনার্জি থেকে যেমন মানে মাস থেকে যেমন এনার্জি ক্রিয়েট হতে পারে, তেমন এনার্জি থেকে মাসও ক্রিয়েট হতে পারে। আচ্ছা, এনার্জি থেকে মাস ক্রিয়েট হওয়ার কনসেপ্টটা কিন্তু তোমরা যদি বেসিক্যালি একটু ইউটিউব ভিডিও যদি সার্চ করো, দেখবে যে ইউনিভার্স কী করে তৈরি হলো, বিগ ব্যাং থিওরি, এইসব একটু দেখবে। হ্যাঁ, এগুলো দেখলে কী হয় বলো দেখি, নিজেদের একটু জ্ঞানটা মানে এনরিচ হয়। মানে যখন বিগ ব্যাং থিওরি যখন বলা হয়েছিল একটা কথা, যে যখন ইউনিভার্স হচ্ছে আমাদের হাতের মুঠোর মতো ছিল, মানে জাস্ট হাতের মুঠোতে যেরকম মানে যেরকম সাইজ, পুরো আমাদের টোটাল ইউনিভার্স এরকম ছিল, পিওর এনার্জি। এবার কি হলো, এটা ব্লাস্ট হলো। ব্লাস্ট হওয়ার ফলে কি হলো, ওই যে এনার্জিটা না, ওই এনার্জিটা কি হলো, এনার্জিটা চারদিকে ছড়িয়ে পড়লো এবং এনার্জিটা ট্রান্সফার হয়ে গেল হচ্ছে মাসে, ভরে ট্রান্সফার হলো। যেই এনার্জিটা ভরে ট্রান্সফার হয়েছে, তার ফলে কি হয়েছে, ভর তৈরি হয়েছে। ভর মানে কি? পৃথিবী, সূর্য, যত প্ল্যানেট, যত গ্যালাক্সি, সেগুলো কি সব মাস, তো পার্টিকেল, মাস। তাহলে একটা পিওর এনার্জি ছিল, এনার্জিটা ব্লাস্ট করলো। ব্লাস্ট করার পরে কী হলো, এনার্জি থেকে ভর তৈরি হলো। মানে এনার্জি থেকে ভরের কনসেপ্টটা পেলে, ভর থেকেও এনার্জি তৈরি হয়। তাহলে ভর থেকে এনার্জি তৈরি হওয়ার একটা বিশাল উদাহরণ কি? অ্যাটমিক বোম। একটা ছোট বোম যেটাকে তুমি ফেলেছো, সেটা ফেলার ফলে এত পরিমাণ এনার্জি তৈরি হয়েছে, মানে ওই ভরটা বিশ্লেষিত হয়ে এত এনার্জি তৈরি হয়েছে, যেখানে হিরোশিমা নাগাসাকির মতো জায়গায় উড়িয়ে দিল, পুরো একদম ধ্বংস করে দিল। তার মানে কি, তখন ভরটাও এনার্জিতে ট্রান্সফার হয়। তাহলে এনার্জিও ভরে ট্রান্সফার হতে পারে, ভরও এনার্জিতে ট্রান্সফার হতে পারে। সেটা হচ্ছে কি, এই বিখ্যাত ইকুয়েশনটা থেকে, E=mc², যেটি বলা হয় আইনস্টাইনের রিলেটিভিস্টিক থিওরি। তাহলে এটা কি? এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তুলে নাও ভালো করে, ভিডিওটা পজ করো, তুলে নাও। আমি পেজ উল্টাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে আচ্ছা, এবার ওই 1 আর 2 নম্বর ইকুয়েশনটাকে একটুখানি আমি তুলনা করি। আচ্ছা, কি ছিল? E=hc/λ। আবার E= কি ছিল? mc²। তাহলে দুটোকে করি কি, hc/λ = mc²। এখানে কি পাচ্ছ? এখান থেকে যদি সি যদি আমি কেটে দিই, তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে যে ধরো ল্যামডা ল্যামডা h/mc। এবারে সিটাকে বলছে, সেটা হচ্ছে যদি লাইট থাকে তাহলে লাইটের স্পিড, নর্মাল যদি কোনো বস্তু থাকে তাহলে কি c= তার বেগটা আমি ভি লিখে দিলাম। তাহলে ল্যামডা h/mv। আমি ইকুয়েশনটাকে এরকম করে ডিরাইভ করতে পারি, h/mv। ঠিক আছে? তাহলে ল্যামডা = হলো কি, h/mv। বা আমি এমভি মানে কি, এমভি মানে হচ্ছে মোমেন্টাম, বা যেটাকে বাংলায় কি বলে, ভরবেগ। তাহলে আমি লিখতে পারি কি, এমভিকে আমি পি লিখতে পারি, স্মল পি দিয়ে ডিনোট করতে পারি। তাহলে কি লিখতে পারি এখানটা, ল্যামডা h/p। এটা কি হলো? এটা হচ্ছে একটা কোনো যদি একটা তোমার যদি কোনো একটা বস্তু থাকে, যেটা বস্তুটা হচ্ছে যদি গতিশীল থাকে, ধরো সে ভি বেগে গতিশীল আছে, তাহলে ওই বস্তুটার যে ওয়েভলেন্থ বা তরঙ্গ, মানে তার মধ্যে যে একটা তরঙ্গ ধর্ম আছে, সেই তরঙ্গের ওয়েভলেন্থ কত হবে, সেটা কি, ল্যামডা = h/mv। এরকম করে বের করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমি যদি তোমাদের যদি একটা ছোট্ট করে যদি একটা ম্যাথমেটিক্স দিই, যে আচ্ছা এক সেকেন্ড হোল্ড করো, একটা ম্যাথমেটিক্স আমি দিয়ে দিই, যে আচ্ছা বলছি যে ধরো কোনো একটা ইলেকট্রন, কোয়েশ্চেন আমি বললাম যে an electron having
ডি ব্রগলি ওয়েভ লেন্থ কত? 200 অ্যাংস্ট্রম। মানে একটা ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ হচ্ছে 200 অ্যাংস্ট্রম। ফাইন্ড আউট ইটস ভেলোসিটি, অর্থাৎ ওই ইলেকট্রনের বেগটা বের করো। ঠিক আছে, ভেলোসিটি মানে কি? বেগ। তাহলে একটা ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ যদি এত হয়, 200 অ্যাংস্ট্রম হয়, তাহলে ইলেকট্রনের বেগ বের করো। কি করে বের করবে? ইকুয়েশন ফেলে দেবো কি? ল্যামডা সমান কি জানি? h/mv, তাই তো? h/mv। আচ্ছা, এবার দেখো, এবার কি করবে? আমার কি বের করতে হবে? ভি বের করতে হবে। তাহলে ভি সমান কি করব? h/m ল্যামডা। যেহেতু এটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে মাস কত? কত? আমি সব এসআইতে করলাম। ধরো 9.11 ইন্টু 10⁻31 কেজি। এইচ এর মান কত? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, আর কি? আর তোমার হচ্ছে যেটা তুমি করতে পারো, যে আর কি ছিল ওখানটা জানো? হ্যাঁ, ল্যামডা ছিল। ল্যামডা কত হবে? 200 অ্যাংস্ট্রম। মানে অ্যাংস্ট্রমকে মিটারে করলে কত হবে? 200 ইন্টু 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 10⁻10। তাহলে 10⁻10 মিটার। এবার এখানে বসাও। তাহলে কি বসাবো? উপরে এইচ মানে কি? 6.626 ইন্টু 10⁻34। নিচে মাস কত? 9.11 ইন্টু 10⁻31। আর ল্যামডা কত? 200 ইন্টু 10⁻10। তাহলে ক্যালকুলেশন আমি তো করবো না, তুমি করবে ক্যালকুলেশন। ক্যালকুলেশন করে বের করো ভির মান কত হবে। ভির মান কিসে আসবে? ইউনিট কিসে আসবে? যেহেতু এসআইতে করেছি, তাহলে ইউনিট কিসে হবে? মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এবারে তাহলে এটাকে তাহলে পজ করো, স্ক্রিনশট তোলো। আমি আরেকটা কোয়েশ্চেন দিই। হয়েছে? আচ্ছা, এবারে আমি একটা ধরো কোয়েশ্চেন দিলাম যে অনেক কষ্ট করে কিভাবে যে সেট আপ করেছি সে আমি জানি। এটা একদিন সেট আপ দেখাবো কিভাবে করেছি। আচ্ছা, এবারে ধরো আমি একটা ম্যাথ দিলাম, যে আমি বললাম ধরো একটা আলফা কোণা। একটা আলফা কোণা। তাহলে আমি লিখে দিই কোয়েশ্চেন নাম্বার 2, an alpha particle having an alpha particle have wavelength 8 picometer pm। দেখা যাচ্ছে? having wavelength 8 picometer. Find out its কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি? গতি শক্তি, তাই তো? তাহলে কি, একটা আলফা পার্টিকেল আছে, যে আলফা পার্টিকেলে একটা ওয়েভলেন্থ বা একটা তরঙ্গ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। লিখে দিই বাংলায়, অনেকে যদি বুঝতে অসুবিধা হয়। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কত? 8 পিকোমিটার। তাহলে ওয়েভ, তার গতিশক্তি বের করতে হবে। তাহলে আমি তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, আমি ল্যামডা পেয়ে গেছি। ল্যামডা আছে 8 পিকোমিটার। তাহলে ডি ব্রগলির ওয়েভলেন্থ যদি আমি সূত্র বিষয় দিই, তাহলে কি হবে? ল্যামডা ইকুয়াল টু h/mv, তাই তো? h/mv। এবার কি করবো? এবার তো গতিশক্তি বের করতে হবে। গতিশক্তি মানে কি? ধরো গতিশক্তি আমি বললাম ই সমান কি হয়? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এবার কি হবে? ই সমান আছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এবার কি করবো আমি? আচ্ছা,
তাহলে আমি দেখি এইখান থেকে এটাকে আনা যায় নাকি, ল্যামডা থেকে আমি মানে গতিশক্তি টাইপের কিছু একটা, এর মধ্যে গতিশক্তি টাইপের কিছু একটা ঢোকানোর চেষ্টা করছি। আচ্ছা, আমি কি করি, আমি দুদিকে এম গুণ করি। তাহলে আমি করলাম এখানে এম ই, আর এখানে কি করলাম, এখানে করলাম হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার। ঠিক আছে, আমি এম ই করলাম, আর আমি করলাম কি হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার। তাহলে এবার আমি করি এই এম স্কোয়ার ভি স্কোয়ার সমান কি লিখতে পারি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার সমান টুয়াইস এম ই। তাহলে আমি এম ভি সমান কি লিখতে পারি, রুট ওভার অফ টুয়াইস এম ই, লেখা যায়। আচ্ছা, এবার আমি এখান থেকে যদি করি যে আমি এই মানটা এম ভির যে মানটা আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে ল্যামডা ইকুয়াল টু কী হবে, এইচ বাই রুট ওভার অফ টুয়াইস এম ই। তাহলে এবার কোশ্চেনে কী ছিল, কোশ্চেনে দেখো তোমাকে কী বের করতে বলেছে, গতিশক্তি বের করতে বলেছে। তাহলে এখান থেকে নিশ্চয়ই করা যাবে। তাহলে এখান থেকে কী করবো, ল্যামডা স্কোয়ার সমান এইচ স্কোয়ার বাই টুয়াইস এম ই। ঠিক আছে, তাহলে ই সমান কত হবে, ই সমান হচ্ছে এইচ স্কোয়ার বাই টু এম ল্যামডা স্কোয়ার। এবার ল্যামডা কিসে দেওয়া আছে বলো দেখি, পিকোমিটার। ঠিক আছে, ল্যামডা পিকোমিটারে দেওয়া আছে। এবার বলো দেখি 1 পিকোমিটার সমান কত মিটার, 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার। ক্লিয়ার, 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার। এবার এখান থেকে কি করবে, এখান থেকে তোমরা বাকিটা নিশ্চয়ই করতে পারবে, ইর মানটা বের করতে পারবে, নর্মাল বসাবে কি কি আছে। তাহলে এটাও করবে নিশ্চয়ই, ইর মানটা করবে। আচ্ছা, করে আমাকে হোমওয়ার্ক দেবে, সবই করে দিলাম, জাস্ট ক্যালকুলেশনটা করবে, ইর মানটা করে হোমওয়ার্ক আমাকে দেবে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি যেটা একটা ইম্পর্টেন্ট কথায় আসি, যে দেখো ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে কী পেয়েছিলাম, ল্যামডা সমান কী ছিল, এইচ বাই পি, তাই তো, মানে কি এইচ বাই এম ভি। আচ্ছা, এই ইকুয়েশন থেকে একটা জিনিস লক্ষ্য করো দেখি, যদি এম বা মানে ভর, এম মানে কি ভর, মাস, মাস যদি ইনক্রিজ করে, ধরো ভেলোসিটি কনস্ট্যান্ট আছে, এইচ তো কনস্ট্যান্ট, মাস যদি বাড়ে, একটা বস্তুর ভর যদি বাড়ে, তাহলে ল্যামডা কি হবে, ল্যামডা ডিক্রিজ করবে। অর্থাৎ তুমি যদি একটা ম্যাসিভ কোনো একটা পার্টিকেল নাও, একটা ম্যাসিভ কিছু আমার তোমার মতো খুব বেশি ভর, তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে যদি এই মাস যদি বেশি হয় তাহলে এই জিনিসটা বেশি হবে, যদি বেশি হয় তাহলে কি তার ক্ষেত্রে ল্যামডা কম হবে। ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ ধরো একটা যদি খুব বড় যদি একটা লোক হয় বা বড় কোনো একটা বস্তু হয়, তারও একটা কিন্তু তরঙ্গ অ্যাসিড কিন্তু তার একটা ওয়েভ আছে, কিন্তু ওয়েভের ওয়েভলেন্থটা এতটাই কমে যাচ্ছে, এতটাই কমে যাচ্ছে, যার ফলে ওই পার্টিকেলটা, বড় পার্টিকেলটা প্রায় মনে হচ্ছে যেন ওয়েভ ক্যারেক্টার দেখাচ্ছেই না, মনে হচ্ছে ওর মধ্যে কোনো তরঙ্গ ধর্মই নেই। কিন্তু ডি ব্রগলি কী বলেছে, যে প্রতিটা পার্টিকেল তার মধ্যে কিন্তু তরঙ্গ ধর্ম থাকবে, কিন্তু ব্যাপারটা পার্টিকেলটা যদি খুব বড় হয়ে যায় তখন তার তরঙ্গটা এতটাই ছোট হবে, তার তরঙ্গ দৈর্ঘ্যটা এতটাই ছোট হবে যে তার তরঙ্গটাকে মোটামুটি তুমি ফিলই করতে পারবে না। অপরপক্ষে যদি এই মাসটা যদি কম হয়, এটা যদি কম হয় তাহলে কি ল্যামডা বাড়বে। ল্যামডা বাড়া মানে কি, মাস কম মানে কি, একদম ছোট্ট একটা পার্টিকেল, ছোট ছোট পার্টিকেল, তার ক্ষেত্রে কি, তার ক্ষেত্রে ওয়েভটা খুব বড় হবে। মানে কি ল্যামডা বড় মানে কি, তার ওয়েভগুলো বড় বড় ওয়েভ, যেই বড় বড় ওয়েভ হয়েছে মানে কি, তার মানে কি ল্যামডা বড় হয়েছে মানে ওয়েভ বড় বড়, আর ওয়েভ বড় বড় মানে কি তার মধ্যে বেশি পরিমাণ ওয়েভ ক্যারেক্টার বা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ ধর্ম থাকবে। এই জন্যই বলা হয়েছে যে হালকা বস্তু যেগুলো আছে, যেগুলো সাবঅ্যাটমিক পার্টিকেল, যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, একটা অ্যাটম, যত হালকা হবে তার মধ্যে তরঙ্গ ধর্ম তত বেশি দেখা যাবে, যত হালকা হবে তার মধ্যে ওয়েভ ক্যারেক্টার তত বেশি দেখা যাবে, তত বেশি প্রমিনেন্ট হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার কমপ্লিট ডি ব্রগলির হাইপোথিসিস বা ডি ব্রগলির ওয়েভ নেচার, মানে পার্টিকেল ওয়েভ ডুয়ালিটি যেটাকে বলে, ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। ঠিক আছে। আচ্ছা, একটা ম্যাথমেটিক্স লেখো দেখি, আমি মুখে মুখে বলছি, এটা একটু বাড়িতে করার চেষ্টা করো। বলছে, আমি লিখছি না, তোমরা লেখো। বলছে যদি
110 মিলিয়ন ভোল্ট, কি যদি 110 মিলিয়ন ভোল্ট বিভব প্রভেদ বা ভোল্টেজ যেটাকে বলা হয়, যদি 110 মিলিয়ন ভোল্টেজ বা বিভব প্রভেদ প্রয়োগ করে মানে অ্যাপ্লাই করে একটি ইলেকট্রনের ত্বরণ সৃষ্টি করা হয়, কি একটা ইলেকট্রনের ত্বরণ বা অ্যাক্সিলারেশন সৃষ্টি করা হয়েছে, ঠিক আছে, তবে ওই ইলেকট্রনটির ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বা ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে, ওই তোমার ইলেকট্রনটার ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে। মানে একটা লেটসে একটা তোমার মানে ভোল্ট 110 মিলিয়ন ভোল্ট তুমি বিভব দিয়েছো বা ভোল্টেজ দিয়েছো 110, মানে ভোল্টেজের মান হচ্ছে 110 মিলিয়ন করে তুমি একটা ইলেকট্রনকে অ্যাক্সিলারেট করার চেষ্টা করছো, ত্বরণ দেওয়ার চেষ্টা করছো, তুমি ত্বরণ দিয়েছো, তার ফলে ওই ইলেকট্রনটার কত হবে, মানে ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে বা ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত হবে। এটা একটু বাড়িতে করো দেখি, একটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। মানে আমি একটু কোয়েশ্চেনটা তো এইভাবে লিখে দিই যে শর্টকাট লিখে দিচ্ছি যে একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রনটাতে তুমি ভোল্টেজ বা যেটাকে বলা হয় বিভব কত দিয়েছো, 110 মানে মিলিয়ন ভোল্ট বলছি, মানে মিলিয়ন ভোল্ট, 110 মিলিয়ন ভোল্ট তুমি বিভব দিয়েছো, যার ফলে কি করেছে, যার ফলে ইলেকট্রনটার অ্যাক্সিলারেশন হয়েছে বা ইলেকট্রনে ত্বরণ এসছে। তাহলে এবার বের করতে বলছি যে ইলেকট্রনটার ল্যামডা কত বা ইলেকট্রনটার ডি ব্রগলি ওয়েভলেন্থ কত, বের করো তো, বাড়িতে হোম টাস্ক থাকলো, এটা বের করো, ঠিক আছে। আচ্ছা এবার উল্টাই, এবার আমি দেখবো যে এখান থেকে একটা হালকা আইডিয়া পাচ্ছি না, হালকা আইডিয়াটা কি পাচ্ছি আমি, যে ডি ব্রগলি বললো যে ইলেকট্রন যার একটা ওয়েভ ক্যারেক্টার আছে, যেহেতু ইলেকট্রন হালকা তার একটা ভালোই ওয়েভ ক্যারেক্টার থাকবে, কিন্তু বোর মডেলে ওই ওয়েভ ক্যারেক্টার সম্পর্কে কিন্তু কোনো কথাবার্তা বলা হয়নি। বোর মডেল কিন্তু ধরেই নিয়েছে ইলেকট্রন কিন্তু একটা পার্টিকেল, তাহলে একটা ফেলিয়ার কিন্তু আমি পেয়ে গেলাম। আমি লাস্টে সব ফেলিয়ারগুলো লিখে দেবো, ঠিক আছে। মোটামুটি একটা ফেলিয়ার কিন্তু দেখতে পাচ্ছ যে ডি ব্রগলিতে কোনো জায়গায় বলা হয়নি যে ইলেকট্রন কিন্তু একটা ওয়েভ, ইলেকট্রন সবসময় কিন্তু একটা কণা, একটা পার্টিকেল ধরা হয়েছে, কিন্তু ইলেকট্রনের তো একটা ওয়েভ ক্যারেক্টার আছে, একটা ওয়েভ নেচার তো আছে, কারণ ইলেকট্রন হালকা ডি ব্রগলির মতানুসারে। তার মানে কি, যেহেতু ওই জিনিসটা এখন ধরাই হয়নি, তাই এটা একটা বোরের ফেলিয়ার, ঠিক আছে। আচ্ছা স্ক্রিনশট নাও, তুলে নাও, আমি পেজ উল্টাচ্ছি। আচ্ছা নেক্সট যখন আমি কথাবার্তা বলেই নিচ্ছি, তাহলে নেক্সট আমি একটা কথাবার্তা বলি যে এই ডি ব্রগলির হাইপোথিসিস থেকে বোরের বা মানে বোরের যে তোমার বৃত্তাকার যে কক্ষপথ, বোর মডেলে যে বোর যে বলেছে বৃত্তাকার কক্ষপথ, যদি ইলেকট্রনে যদি ওয়েভ হয়, যদি ইলেকট্রনটা যদি তার ওয়েভ ক্যারেক্টার তো থাকবেই, আচ্ছা যদি ওয়েভ ক্যারেক্টার থাকে তাহলে ইলেকট্রন ওই বৃত্তাকার কক্ষপথে কী করে ফিট করছে, কী করে ঘোরাফেরা করছে, কী করে ফিট করছে, সেটা দেখানোর জন্য ডি ব্রগলি একটা রুল দিল, যেটাকে বলা হয় ডি ব্রগলির কোয়ান্টাইজেশন রুল। কি, হেডিং করো, ডি ব্রগলিজ কোয়ান্টাইজেশন। আচ্ছা কোয়ান্টাইজড কথাটার অর্থ কি, মানে ফিক্সড, ঠিক আছে, কেউ গুলালে হবে না। কোয়ান্টাইজড মানে কি ফিক্সড, কোনো একটা ফিক্সড জিনিস, যেমন কি বলেছিলাম কি এনার্জির ভ্যালু কোয়ান্টাইজড হয়, মানে কি hc/λ হবে, অলওয়েজ ফিক্সড, চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা এবার দেখো ডি ব্রগলির কোয়ান্টাইজেশন রুল কি বললো, ডি ব্রগলি বললো যে বোরের যে স্টেশনারি অরবিট মানে স্থির শক্তির কক্ষপথ, বলছে একটা ইলেকট্রন যদি বোরের স্টেশনারি অরবিটে যদি তাকে থাকতে হয়, এবার আমি জানি ইলেকট্রনটা কি একটা ওয়েভ, এখন একটা তার ওয়েভ ক্যারেক্টার আছে, তাহলে যদি থাকতে হয় তাহলে ইলেকট্রনটা কি, মানে ইলেকট্রনের যে ওয়েভটা আছে সেই ওয়েভের ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ বা পূর্ণ সংখ্যার তরঙ্গ ওই বৃত্তাকার কক্ষপথে কিন্তু ফিট করতে হবে। আমি লিখে দিই, তারপর বুঝতে পারবে। লিখে দিই যে টু হ্যাভ আ স্টেশনারি অরবিট there
মাস্ট ফিট অ্যান ইন্টিগ্রাল number of waves within the circumference of the orbit. সার্কামফিয়ারেন্স মানে কি? পরিধি যাকে বলা হয়, পরিধি, অর্থাৎ একটা বৃত্তাকার কক্ষপথের পরিধি। মানে ব্যাপারটা বলেছে যে তুমি যদি ইলেকট্রনটাকে তুমি যদি ওয়েভ ধরো এবং তুমি যদি চাও যে একটা স্টেশনারি অরবিটে ইলেকট্রনটা থাকবে, তাহলে কি হতে হবে যে তাহলে দেয়ার মাস্ট ফিট অ্যান ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস, মানে যে ইলেকট্রনটা আছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভটা আছে সেই ওয়েভের যদি ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ যদি ওখানে ফিট করে তাহলে কিন্তু ইলেকট্রনটা ওখানে থাকতে পারবে। কোথায় ফিট করে? যে সার্কামফিয়ারেন্স অফ দ্য অরবিট। আচ্ছা আমি করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা বোরের মডেল থেকে কি ছিল? যে মাঝখানে একটা কি ছিল? মাঝখানে একটা ছিল নিউক্লিয়াস, আর তার চারদিকে, পেন কোথায় গেল, তার চারদিকে একটা বৃত্তাকার কক্ষপথ ছিল যেখানে আমার ইলেকট্রন ঘোরাফেরা করছিল, তাই তো? এটা কি, এটা কার অনুযায়ী ছিল? এটা ছিল বোরের মডেল অনুযায়ী, বোরস মডেল। এবার কি হলো? এবার বলছে ডি ব্রগলি অনুসারে বলছে যে নিউক্লিয়াস আছে। এবারে এই নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনটা ঘুরছে সেই ইলেকট্রনটা মানে ধরো এটাকে এটা যদি একটা স্টেশনারি অরবিট যদি পেতে হয়, যদি একটা ইলেকট্রন যদি এখানে থাকতে হয়, কী হতে হবে? যে একটা ইলেকট্রন এখন আমি ইলেকট্রনটা কীভাবে ধরবো? একটা ওয়েভ হিসেবে ধরবো। হ্যাঁ, তাহলে আমি একটা এঁকে দিই, একটা ওয়েভ এই 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 দেখো এখানে কতগুলো ওয়েভ আছে। তাহলে ওয়েভের কি করে দেখতে হয়? এই যে অ্যাম্পলিটিউডগুলো দেখতে, মানে ধরো এইখানে ওয়েভটা কাট করেছে, এই যে এই জায়গাটায়, এইখান থেকে একটা পূর্ণ ওয়েভ, মানে একটা নিচু থাকবে একটা উঁচু থাকবে, তারপরে একটা ওয়েভ। আবার এইখান থেকে শুরু হয়েছে এই 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 দুটো ওয়েভ, এই থেকে শুরু হয়েছে এই 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 তিনটে ওয়েভ, এখান থেকে শুরু হলো এই 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 চারটে ওয়েভ, এই 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 পাঁচটা। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি পাঁচটা ওয়েভ। মানে যদি এরকম পাঁচটা ওয়েভ মানে কি এটা একটা ইন্টিজার, তাহলে যদি এরকম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ, ধরো এখানে যদি 6টা ওয়েভ, 7টা ওয়েভ, 8টা ওয়েভ, 10টা ওয়েভ, 100টা ওয়েভ, মানে যদি এরকম ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ এখানে ফিট করতে হবে, মানে যদি ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ যদি আমি একটা নিউক্লিয়াসের চারিদিকে যদি একটা ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভকে আমি ফিট করতে পারি, তখনই আমি কি বলতে পারি যে ওখানে একটা স্টেশনারি অরবিট আছে। মানে এটা ইলেকট্রনের কনসেপ্ট। মানে যদি বলি যেটা স্টেশনারি অরবিটে ইলেকট্রনের ওয়েভ কীভাবে থাকে? ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ থাকে, তাহলে আমি পাবো কি স্টেশনারি অরবিট। তাহলে এটা কি? এটা হচ্ছে কি ডি ব্রগলির, ডি ব্রগলিজ মডেল, তাই তো? এরম হলে কিন্তু হবে। যদি আমি বলি যে ধরো এরকম একটা নিউক্লিয়াস আছে মাঝখানে, আমি দেখিয়ে দিই, পার্থক্যটা দেখিয়ে দিই। ধরো এখানে একটা নিউক্লিয়াস আছে মাঝখানে, হ্যাঁ, নিউক্লিয়াসের চারিদিকে ধরো একটা, আমি একটা কাল্পনিক একটা বৃত্তাকার একটা আমি আঁকলাম। এবারে ধরো আমার একটা ওয়েভ আছে, এই 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 এই, দেখো মিট করছে না কিন্তু, তার মানে এখানে কিন্তু ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ নেই। আর যেহেতু ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ নেই, তাহলে এই মডেলটা কিন্তু, তার মানে কি এটা একটা স্টেশনারি অরবিট নয়। তাহলে এই মডেলটা নট অ্যাপ্লিকেবল। তাহলে এটা কি? এটা হচ্ছে নট আ স্টেশনারি অরবিট
বা এটা কোনো একটা স্থির শক্তির কক্ষপথ নয়। তাহলে বোঝা গেল তো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি যে আমার একটা স্টেশনারি কক্ষপথ পাওয়ার জন্য, মানে স্টেশনারি কক্ষপথে ইলেকট্রন থাকে, আবার ইলেকট্রনের কি থাকে, ইলেকট্রনের হচ্ছে তরঙ্গ থাকে বা ওয়েভ ক্যারেক্টার থাকে। তাহলে ওই ইলেকট্রনটা যদি স্টেশনারি কক্ষপথে যখন থাকবে, তখন কি ওই যে ওয়েভটা আছে, সেই ওয়েভটা ইন্টিজার নাম্বার অফ ওয়েভ বা ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ কিন্তু তাকে ফিট করতে হবে। মানে 5টা 6টা 3টে 4টে এরকম নাম্বার অফ ওয়েভ কিন্তু এখানে ফিট করতে হবে। 10টা 12টা 100টা হতেই পারে, কিন্তু ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ কি, ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ, ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস, ঠিক আছে, ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভস ফিট করতে হবে। আচ্ছা, এবার আমি করে দিই। আচ্ছা দেখো, তাহলে ইন্টিগ্রাল নাম্বার অফ ওয়েভ ফিট করা মানে কি, ধরো আমার ধরো এন সংখ্যক ওয়েভ ধরো এখানে ফিট করেছে, আর ওয়েভগুলোর আমি বলি যে ধরো ওই ওয়েভগুলোর ইলেকট্রনের যে ওয়েভটা তার ওয়েভ লেন্থ বলে দিই, ধরো তার ওয়েভ লেন্থ বলে দিলাম আমি লেটস সে ল্যামডা। আর ওখানে কতগুলো ওয়েভ আছে, ধরো আমি বললাম যে নাম্বার অফ ওয়েভস, ধরো ওখানে আমি 500টা বলছিলাম, 5টা 6টা 7টা 8টা, আমি বললাম ধরো এনটা আছে। তাহলে যদি এনটা যদি ওয়েভ থাকে, তাহলে টোটাল যে এই যে দৈর্ঘ্যটা কত হবে, টোটাল যে তোমার এই যে যতটা জায়গা জুড়ে আছে সেটা কত হবে, এন ইন্টু ল্যামডা। মানে ওই অরবিটের টোটাল জায়গাটায় কি আছে, এই অরবিটের টোটাল জায়গাটায় আছে তোমার এই ওয়েভটা, কতগুলো ওয়েভ, এন সংখ্যক ওয়েভ, তাহলে টোটাল কতটা ওয়েভ আছে, এন ইন্টু ল্যামডা, তাই তো? আচ্ছা, ওই এন ইন্টু ল্যামডা কার মধ্যে আছে, এই পরিধিটার মধ্যে আছে। যদি আমি বলে দিই যে এই যে বৃত্তাকার কক্ষপথটা আছে এর ব্যাসার্ধ যদি আমি আর বলে দিই, বা রেডিয়াস যদি আমি আর বলে দিই, যে এদের রেডিয়াস হচ্ছে এটা ধরো আর, তাহলে এই এন ল্যামডাকে কার সঙ্গে সমান করতে পারি, ওর পরিসীমার সাথে বা ওর সার্কামফিয়ারেন্সের সাথে। তাহলে এন ল্যামডা ইকুয়াল টু 2 পাই আর করা যায় তো এইখান থেকে, কারণ এইটুকু জায়গা জুড়ে তো আছে, এইটুকু জায়গার পরিধি কত বা সার্কামফিয়ারেন্স কত, 2 পাই আর। তাহলে কি এখানে যেহেতু তোমার টোটাল এনটা তরঙ্গ ছিল এবং প্রতিটা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে টোটাল কত বড় তরঙ্গটা আছে, এন ল্যামডা পরিমাণ তরঙ্গটা আছে, এত বড় তরঙ্গ একটা। তাহলে সেই এন ল্যামডাটা কতটা জায়গা জুড়ে আছে, 2 পাই আর জায়গা জুড়ে আছে। তাহলে কি এন ল্যামডা সমান 2 পাই আর, এটাকে আমি ধরো আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিই, খুব ভালো করে বুঝবো। যেখানে এন সমান কত, ইন্টিজার্স আদার দেন জিরো, জিরো যদি হয়ে যায় তাহলে তো ওয়েভই থাকলো না। তাহলে 1 2 3 4 চললো। আচ্ছা, এবারে বোরের যে কোয়ান্টাইজেশন রুল, সেখান থেকে কিছু বোরের মডেলটা চিন্তা করো। তাহলে লিখে দিই ফ্রম বোরস কোয়ান্টাইজেশন রুল কি ছিল, কৌণিক ভরবেগ বা কি অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr সমান nh বাই 2 পাই, যেখানে n সমান কত ছিল, ওই 1 2 3। তাহলে কি দুটো ইকুয়েশন পেলাম আমি এখান থেকে, একটা কি একটা ডি ব্রগলির হাইপোথিসিস থেকে পেলাম, একটা মানে ডি ব্রগলির কোয়ান্টাইজেশন থেকে পেলাম, একটা বোরের কোয়ান্টাইজেশন থেকে পেলাম। এবারে কি এই দুটোকে আমি একটু তুলনা করবো, ইকুয়েশন 1 আর 2 কি পাবো বলো দেখি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখান থেকে আর কত পাবো, ধরো আমি বললাম যে ফ্রম, আচ্ছা আমি অন্য পেজে করি, এটা একটু স্ক্রিনশট তুলে নাও বা এটা একটু পজ করে দেখে নাও, তুলে নাও, ঠিক আছে? আমি অন্য পেজে যাচ্ছি, পেজ উল্টাচ্ছি। তাহলে এবার ইকুয়েশন 1টাকে দেখো, ইকুয়েশন 1-এ কী ছিল, ইকুয়েশন 1-এ কী ছিল যে এমভিআর সরি সরি আমি ইকুয়েশন 2 দেখো, ধরো ইকুয়েশন 1ই দেখো। ইকুয়েশন 1-এ কী ছিল যে এন ল্যামডা সমান কত, 2 পাই আর, তাই তো? তাহলে আর সমান কত হবে, আর সমান হচ্ছে তোমার এন ল্যামডা বাই 2 পাই। আর সমান হচ্ছে এন ল্যামডা বাই 2 পাই। এবারে ইকুয়েশন 2-তে ওটা বসিয়ে দাও, ইকুয়েশন 2-তে এমভিআর মানে আর এর জায়গায় বসে, তাহলে ফ্রম ইকুয়েশন 2টা কী ছিল জানো, এমভিআর সমান এনএইচ বাই 2 পাই, তাহলে আর এর জায়গায় এটা বসিয়ে দাও, তাহলে কী হবে, এমভি আর এর জায়গায় বসলো এন ল্যামডা বাই 2 পাই সমান এনএইচ বাই 2 পাই, 2 পাই 2 পাই কাটলো, এন এন কাটলো, তাহলে কী হচ্ছে, ল্যামডা সমান এইচ ওভার এমভি। তাহলে হয়ে গেল, এটা কি ছিল, এটাই তো ছিল আমার ডি ব্রগলির হাইপোথিসিস। তাহলে কি বোরের কোয়ান্টাইজেশন থেকে ডি ব্রগলির হাইপোথিসিস প্রমাণ হয়ে গেল, বা
ডি ব্রগলির হাইপোথিসিস থেকে বোরের কোয়ান্টাইজেশন প্রমাণ, যেটা তুমি উল্টো করে করলে হবে, এখান থেকে যদি উল্টো উল্টো স্টেপ করে চলে যাও তাহলে ওটা হবে। এটা কি হলো, এটা হচ্ছে কি ডি ব্রগলির কোয়ান্টাইজেশন থেকে প্রমাণ হয়ে গেল, কি বোরের কোয়ান্টাইজেশন থেকে প্রমাণ হয়ে গেল ডি ব্রগলির কোয়ান্টাইজেশন, তাই তো? তাহলে কি এটাই কি এইটা ল্যামডাটা কি, এই ল্যামডাটা হচ্ছে কি ইলেকট্রনের ওয়েভলেন্থ। ইলেকট্রনের যে ওয়েভলেন্থটা হবে এটা কি, ল্যামডাটা আমি বলে দিই, যে ওয়েভ লেন্থ অফ ইলেকট্রন। মাসটা কি, এমটা কি ইলেকট্রনের মাস, আর ভিটা কি ইলেকট্রনের ভেলোসিটি। তাহলে হয়ে গেল, এখান থেকে প্রুভ হয়ে গেল। তাহলে এখান থেকে কি প্রুভ করলাম, আমি করলাম কি, যে আমি করলাম মানে বোরের কোয়ান্টাইজেশন থেকে ডি ব্রগলির হাইপোথিসিস বা ডি ব্রগলির হাইপোথিসিসটা বেসিক্যালি আমি প্রমাণ করে দিলাম। ঠিক আছে, হলো? তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের ডি ব্রগলির উপরে টোটাল লেকচার। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি, এটা তাহলে কি, এটা হচ্ছে একটা বোরের মডেল ফেল হওয়ার পিছনে একটা কারণ যে বেসিক্যালি ইলেকট্রনটাকে যেহেতু ওয়েভ হিসাবে ধরেছি, তাহলে ওখানে তোমার হচ্ছে একদম বোর কি ধরেছিল, বোর ধরেছিল একদম পার্টিকেল, একদম ওয়েভের কথা বলেই নি, তাহলে ওখানে একটু ঘাপলা আছে। আচ্ছা, এবার চলে যাই সেকেন্ড নম্বরে, আরেকটা খুব ভালো জিনিস, সেটাকে বলছে কি, সেটাকে বলছি হাইজেনবার্গস আনসার্টেনটি। মানে কি, বাংলায় কি বলে, অনিশ্চয়তা। বইতে আছে, দেখতে পাবে, অত ডিটেলসে নেই কিন্তু আছে। আনসার্টেনটি প্রিন্সিপাল, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আচ্ছা, হাইজেনবার্গ কি বললো আগে একটু শুনে নি। হাইজেনবার্গ বলল যে একটা কণা বা একটা পার্টিকেল, সেটা যদি আণুবীক্ষণিক হয় বা সেটা যদি একটা সাবঅ্যাটমিক পার্টিকেল হয়, তাহলে এই সাবঅ্যাটমিক পার্টিকেলের পজিশন মানে কি অবস্থান, আর মোমেন্টাম অর্থাৎ কি তার মানে ভরবেগ, সেটা একসঙ্গে নির্ভুলভাবে মাপা যায় না। তাহলে একটা সাবঅ্যাটমিক পার্টিকেল বা একটা সূক্ষ্ম কণা যার অবস্থান এবং ভরবেগ তুমি একসঙ্গে নির্ভুলভাবে তুমি মাপতে পারবে না, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তাহলে আমি লিখে দিই যে ইট ইজ ইম্পসিবল টু determine the position and momentum of a subatomic বা subatomic specifically actually particle simultaneously মানে একসঙ্গে with arbitrary প্রিসিশন। যারা ইংলিশে লেকচারটা দেখছো তারা ইংলিশেই লিখে নিতে পারো, আর যারা বাংলায় দেখছো বইতে দেওয়া আছে, আরামসে বই থেকে দেখে নাও যে কি, যে কোনো গতিশীল আণুবীক্ষণিক কণা বা কোনো একটা মানে বেসিক্যালি কোনো একটা কণা সাবঅ্যাটমিক পার্টিকেল যেটাকে বলছি, কোনো একটা কণার তুমি কি অবভিয়াসলি গতিশীল হতে হবে, নাহলে পজিশন মোমেন্টাম কী করে বের করবে। হ্যাঁ, তাহলে কোনো একটা গতিশীল কণার কি, যে তুমি তার অবস্থান এবং তার ভরবেগ, পজিশন ও মোমেন্টাম মানে কি অবস্থান এবং তার ভরবেগ তুমি কি করতে পারবে না, তুমি একসঙ্গে নির্ভুলভাবে তুমি মাপতে পারবে না। একই সঙ্গে নির্ভুলভাবে মানে ধরো তুমি একটা কণা এখানে ছুটছে, তুমি একটা কণাকে তুমি যদি এর পজিশন বা অবস্থান ধরো তুমি মেপে নিলে যে কণাটা এইখানে আছে, কিন্তু ঠিক ওই মুহূর্তে ওই কণাটার ভরবেগ বা মোমেন্টাম তুমি মাপতে পারবে না নির্ভুলভাবে। অর্থাৎ যে মুহূর্তে তুমি কণাটার পজিশন মেপে নিচ্ছ,
একদম নির্ভুলভাবে ধরো এই আমি ভেবে নিলাম যে পজিশনটা আচ্ছা আচ্ছা 5 মিটার দূরে আছে, ঠিক ওই সময়ে তুমি ওই কণাটার ভরবেগ বা মোমেন্টাম তুমি নির্ভুলভাবে মাপতে পারবে না। বা ধরো কোনো একটা পার্টিকেল যাচ্ছে, তুমি এই পার্টিকেলটার কি তুমি ধরো ভরবেগ বা মোমেন্টাম তুমি একদম মেপে নিলে, একদম মোমেন্টাম ভালো করে মেপে নিলে, কিন্তু ওই মুহূর্তেই তুমি তার পজিশন কিন্তু বলতে পারবে না নির্ভুলভাবে, অর্থাৎ তার অবস্থানটা তুমি বলতে পারবে না। এটাই ছিল হাইজেনবার্গের অনিশ্চয়তা প্রিন্সিপাল, যে তুমি একটা গতিশীল কণা যার তুমি যদি পজিশন আর মোমেন্টাম একই সঙ্গে দুটোকে সঠিকভাবে নির্ভুলভাবে একই সময়ের মধ্যে তুমি কিন্তু মাপতে পারবে না। এটা ছিল হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। এবার এই প্রিন্সিপালটা কি করে এলো, আচ্ছা এটা একটু জেনে নাও প্রিন্সিপালটা কি করে হয়েছে। আচ্ছা, তাহলে এই প্রিন্সিপালটা মোটামুটি উনি দিয়েছিলেন 1925, মানে বুঝতে পারছো তো, ডি ব্রগলির ঠিক 1 বছর পরেই দিয়েছিলেন। মানে উনি ডি ব্রগলির থেকে কিছু কিছু জিনিসপত্র উনি একটু বুঝেছিলেন। কি বুঝেছিলেন বলো দেখি। আচ্ছা, বলছে যে ডি ব্রগলি বলছে কি, যে মুভিং যে যতগুলো তোমার পার্টিকেল যেগুলো মুভ করছে বা যেগুলো গতিশীল আছে, তার সঙ্গে কি আছে, তার সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ আছে, যাকে আমি কি বলছি, যাকে বলছি আমি ম্যাটার ওয়েভ। ঠিক আছে, মানে কি একটা পার্টিকেলের একটা ওয়েভ ক্যারেক্টার থাকতে পারে, মানে ইলেকট্রনের যেমন একটা ওয়েভ ক্যারেক্টার তেমন আছে, পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার আছে, মানে কি ইলেকট্রনের একটা ওয়েভ ক্যারেক্টার আছে। ঠিক আছে, এবারে ধরো একটা পার্টিকেল ধরো মুভ করছে, ধরো এই পার্টিকেলটার বলছি আমি একটা ওয়েভ আছে, এবং এই ওয়েভের একটা ধরো ফিক্সড মোমেন্টাম আছে, একটা ফিক্সড পি আছে। একটা পার্টিকেলটা মুভ করছে, এই পার্টিকেলের ধরো একটা মোমেন্টাম মেপে নিলাম, একটা ফিক্সড একটা মোমেন্টাম আছে পি। তাহলে একটা পার্টিকেল মুভ করছে এইভাবে, তার একটা মোমেন্টাম আছে পি। যদি মোমেন্টামকে আমি মেপে নিই ফিক্সডভাবে, মোমেন্টাম ফিক্সড মানে কি, এটা একটাই ওয়েভ, একটা ওয়েভের একটা মোমেন্টাম থাকবে, একটা ওয়েভ তার একটাই মোমেন্টাম আছে। তাহলে ওয়েভ মানে কি, ওয়েভ মানে হচ্ছে ইটস কমপ্লিটলি ডিলোকালাইজড, এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি কিন্তু ছড়িয়ে থাকে ওয়েভ। ওয়েভ মানে ছড়াচ্ছে ছড়াচ্ছে ছড়াচ্ছে, পেছন দিকে ছড়াচ্ছে, সামনের দিকে ছড়াচ্ছে, একটাই ধরো প্লেন ওয়েভ। হ্যাঁ, একটা ধরো প্লেন ওয়েভ মানে কি একই তলে ছড়াচ্ছে, ধরো একটা প্লেন ওয়েভ সে আছে। তাহলে প্লেন ওয়েভে তুমি কি পজিশন বলতে পারবে? ওয়েভের কোনো পজিশন হয় না, সেটা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এবারে একটা ওয়েভ যদি এত বড় হয়, তাহলে ওই ওয়েভের যে পার্টিকেল, মানে যে পার্টিকেলটা ওয়েভটা তৈরি করেছে, সেই এত বড় ওয়েভের মাঝখানে তুমি কি পার্টিকেলটাকে দেখতে পাবে? সম্ভব কি? আমি যদি বলি যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি, বা বলি যে এইচ বাই পি, এই এইচ বাই পি বলে দিচ্ছি, যদি পি যদি আমার এখানে ফিক্স হয়ে যায়, তার মানে কি পি ফিক্স মানে কি ল্যামডা আছে, মানে এটা কি একটা ওয়েভ হয়ে গেছে, বেসিক্যালি একটা কমপ্লিট ওয়েভ। এবারে এই যে ওয়েভটা, এটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, একটা ফিক্সড তরঙ্গ দৈর্ঘ্য আছে, তাহলে এই ওয়েভটার বেসিক্যালি ওয়েভের যে পার্টিকেলটাই ওয়েভটা তৈরি করেছে, যে পার্টিকেলটার জন্য তার একটা অ্যাসোসিয়েটেড ওয়েভ আছে, সেই পার্টিকেলটাকে তুমি খুঁজবে কোথায়? কারণ ওয়েভ তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি বিস্তৃত আছে, ওয়েভ চলতেই আছে, এরকম আছে 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 আছে। পার্টিকেল এখানেও থাকতে পারে, 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 যে কোনো জায়গায় পার্টিকেল থাকতে পারে। তাহলে কি পার্টিকেলের পজিশনটা তুমি কিন্তু ফিক্স করতে পারছো না। ঠিক আছে, তাহলে এবারে আমি পুরোপুরি পিটাকেও ফিক্স করতে পারবো না। পি মানে কি একটা আনসার্টেনটি, মানে দেখো যখন একটা সাবঅটমিক পার্টিকেল, যখন একটা ছোট পার্টিকেল, যেটা ধরো একটা ইলেকট্রন একটা ধরো ঘুরছে, তাই তো একটা ইলেকট্রন ঘুরছে, তুমি একটা অনুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে তুমি ইলেকট্রনটাকে দেখলে, তুমি ধরো এই মুহূর্তে ইলেকট্রনটাকে দেখতে পেয়েছো, কিন্তু পর মুহূর্তে ইলেকট্রনটা তো পালিয়ে যাচ্ছে, মানে তুমি একটা ফিক্স, মানে তুমি একদম নিশ্চিত করে বলতে পারবে না যে ইলেকট্রনটা ওইখানেই ছিল। তার মানে কি ইলেকট্রনটাকে তুমি একটা রেঞ্জের মধ্যে দেখলে, ধরো এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে তুমি ইলেকট্রনটাকে দেখেছো, তাই কি একটা আনসার্টেনটি বা একটা অনিশ্চয়তা চলে আসে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা বোঝাতে পারলাম তো? যে ধরো একটা যদি পার্টিকেল থাকে যার একটা ওয়েভ আছে, যে ওয়েভের একটা মোমেন্টাম আছে ধরো পি, সেটা ফিক্স। তুমি ওয়েভের একটা ওয়েভ মানে তার একটাই মোমেন্টাম থাকবে পি, মোমেন্টাম যেটাকে বলা হয় এমভি ফিক্স। তাহলে তার যদি একটা মোমেন্টাম থাকে, তাহলে সেটা হচ্ছে পিওর একটা প্লেন ওয়েভ। প্লেন ওয়েভ মানে কি, প্লেন ওয়েভ মানে সেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি ছড়িয়ে আছে, অসীম অবধি ছড়িয়ে আছে। এবার এই অসীমের মধ্যে ওই অত বড় ওয়েভের মধ্যে তুমি একটা পার্টিকেল খুঁজবে কোথায়? তুমি তো খুঁজেই পাবে না। তার মানে তুমি যদি
মোমেন্টামের আনসার্টেনটি তুমি যদি ফিক্স করো, আচ্ছা তার আগে বলি তো মোমেন্টামের আনসার্টেনটি ব্যাপারটা কি। এটা পেজটা উল্টাই আমি, পজ করো, তুলে নাও। আচ্ছা, ধরো আমি বলছি যে একটা পার্টিকেল আছে, যার ধরো আমি পজিশন বলছি এক্স, সে এক্স মিটার দূরে আছে, এটা আমি বলি কি ফিক্সড একটা পজিশন, এবার ধরো পার্টিকেলটা মুভ করছে, ধরো আমি পার্টিকেলকে আমি ঠিক এই সময় দেখলাম যে পার্টিকেলটা ধরো এইখান থেকে এইটুকু অব্দি চলে এসেছে, এইটুকু যে সময়টা মানে এইটুকু যে জায়গাটা, মানে একটা অনিশ্চয়তা, মানে পার্টিকেলটা এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে কোনো একটা জায়গায় আছে, সেটাকে আমি লিখলাম ডেল্টা এক্স। সেটাকে কি বলবো? আনসার্টেনটি বা অনিশ্চয়তা ইন কি পজিশন, অনিশ্চয়তা বা আমি বলতে পারি এটাকে অবস্থানের অনিশ্চয়তা, মানে পার্টিকেলটা ওই এইটুকু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় থাকতে পারে। তেমন মোমেন্টাম যদি পি লিখি, সেটা কি ফিক্সড, ধর একটা ফিক্সড আমি মোমেন্টাম ক্যালকুলেট করেছি, পি হচ্ছে ফিক্সড, কিন্তু একটা মোমেন্টামকে আমি একটা রেঞ্জের মধ্যে দেখলাম যে এইখান থেকে এতটা এসেছে, তাহলে মোমেন্টামের একটা মোটামুটি চেঞ্জ হয়েছে এইটুকু জায়গা, তাহলে আমি কি বলবো? সেটাকে ডেল্টা পি বলবো। সেটাকে কি বলবো? আনসার্টেনটি ইন মোমেন্টাম, বা কি বলবো যে ভরবেগের অনিশ্চয়তা, বোঝা গেল? তাহলে আমি প্রথম নম্বর পয়েন্টে যেটা বললাম যে যদি আমি ধরো আমি একটা মোটামুটি একটা ক্যালকুলেট করেছি, আমি বললাম যে এই ডেল্টা পিটা আমি জানি, ডেল্টা পিটা আমার জানা আছে, মানে মোটামুটি আমি একটা অনিশ্চয়তা বের করে নিয়েছি যে এইটুকু জায়গার মধ্যে মোটামুটি তার ভরবেগটা আছে, এইটুকু মানে ভরবেগ মোটামুটি এত এই রেঞ্জের মধ্যে হতে পারে। আমি বললাম ধরো 5 থেকে 6-এর মধ্যে ভরবেগটা হতে পারে। আমি এটা যদি আমি ফিক্স করে নিই যে আমি ডেল্টা পিটা 5 থেকে 6-এর মধ্যে, তাহলে যদি একটা মোমেন্টাম যদি ফিক্স হয়ে যায়, যদি মোমেন্টাম ফিক্স থাকে, তাহলে সেটা কি হয়? সেটা একটা প্লেন ওয়েভ হয়, যেটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি অবধি বিস্তৃত আছে। এবারে এই যে ওয়েভটা হয়েছে, ওয়েভটা তৈরি করেছে একটা পার্টিকেল, তাহলে পার্টিকেলটা যদি ওয়েভটা যদি ইনফিনিটি অবধি যদি বিস্তৃত থাকে, তাহলে পার্টিকেলটা আমি কোথায় বুঝবো? এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, ওয়েভের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে কি পার্টিকেলটা কী হবে? আমি যদি বলি যে ডেল্টা পিটাকে যদি আমি ফিক্স করে দিই, অর্থাৎ আমি যদি অনিশ্চয়তাটাকে যদি আমি মোমেন্টামের বা ভরবেগের অনিশ্চয়তা যদি আমি ফিক্স করে দিই, তার মানে একটাই প্লেন ওয়েভ, তাহলে কি ডেল্টা এক্সটা কিন্তু একদম কি আনসার্টেন, ডেল্টা এক্সটা একদম আনসার্টেন, আমি বুঝতেই পারবো না যে বেসিক্যালি পার্টিকেলটা কোথায় আছে। অপরপক্ষে আমি যদি বলি যে আমি পজিশনটাকে ফিক্স করে নিয়েছি, মানে আমি বললাম যে ধরো আমি ডেল্টা এক্সটাকে ফিক্স করে নিয়েছি, আমি বললাম যে পার্টিকেলটা ধরো এইখান থেকে এইটুকু, মানে একটা কণা ধরো এইটুকু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় আছে, একটা ফিক্স ছোটো একটা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় আছে, তাহলে সেক্ষেত্রে ডেল্টা পি কী হবে? এইটা বুঝতে গেলে একটু ওয়েভ থিওরিটাকে একটু জানতে হবে, পড়বে নিশ্চয়ই, স্যার পড়াবে যারা ফিজিক্সে পড়ায়। যদি আমি কোনো একটা ওয়েভের মধ্যে যদি আমি একটা লোকালাইজড ওয়েভ পেতে চাই, মানে ধরো আমি একটা ওয়েভকে চাইছি যে এইটুকু জায়গার মধ্যে থাকুক, মানে ইটস লাইক আমি ধরলাম যে একটা ওয়েভ সে এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে আছে, ধরো এইটুকু জায়গার মধ্যে আমি একটা ওয়েভ চাইছি। এই অ্যাকচুয়ালি ওয়েভ কেমন হয়? ওয়েভ মানে একটা ওয়েভ তরঙ্গ মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি বিস্তৃত থাকে। তাহলে আমি যদি একটা পার্টিকুলার ওয়েভ চাই, যে ওয়েভটা আমি চাইছি একটা পার্টিকুলার ওয়েভ আমি তৈরি করবো, যে ওয়েভটা আমার ছোটো একটা জায়গার মধ্যে থাকবে, একটা পজিশনটাকে মানে এই যে ডেল্টা এক্সটাকে আমি সার্টেন করে দেবো, একটা পজিশনটাকে আমি ফিক্স করে দেবো। তখন এটা কীভাবে তৈরি করবো? আচ্ছা, এইটা তৈরি করার পিছনে কিন্তু একটা বড় ব্যাপার আছে। এইটা তৈরি করতে গেলে আমাকে কী করতে হবে জানো তো? বিভিন্ন রকম ওয়েভ, এরকম একটা ওয়েভ, এরম একটা ওয়েভ, এরম একটা ওয়েভ, মানে বিভিন্ন রকম ওয়েভের কী করতে হবে? সুপার পজিশন করতে হবে, মানে বিভিন্ন রকম ওয়েভকে কী করতে হবে? এই দুদিক থেকে নিয়ে এসে এক জায়গায় ফেলাতে হবে, যখন আমি সুপার পজিশন করবো, তখন সুপার পজিশন হওয়ার ফলে একটা জায়গা দেখবে একটা অ্যাম্পলিটিউড, ওয়েভের অ্যাম্পলিটিউড একটা বেশি হয়ে যাচ্ছে। মানে ইটস লাইক দেখতে কেমন হবে জানো তো? এই যখন আচ্ছা আগে বলে দিই, বিভিন্ন রকম ওয়েভ মানে কি, এদের মোমেন্টাম আলাদা, এটা যদি P1 হয় এটা হবে P2, এটা তাহলে P3, মানে এদের কি সবার ভরবেগ আলাদা। তাহলে কি মোমেন্টাম
ডিফারেন্ট। তাহলে এই বিভিন্ন রকম ওয়েভগুলো যখন সুপারপোজ করবে তখন কেমন তৈরি হবে বলো দেখি? জিনিসটা এরকম তৈরি হবে, এই এই সুপারপোজ করেছে মানে কি একটা জায়গায় অ্যাম্পলিটিউড খুব বড় হয়ে যাবে, মানে এই এরকম টাইপের একটা ওয়েভ তৈরি হবে, মানে ছোটো ছোটো এরকম আছে, অনেক আছে এরকম, এই 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 মানে যদি খুব কাছাকাছি ক্লোজলি যদি থাকে তাহলে দেখতে ঠিক এরকম, এই এই একদম কাছাকাছি কাছাকাছি এরকম করে একটা হায়ার একটা অ্যাম্পলিটিউড দেখাবে। যখন হায়ার অ্যাম্পলিটিউড দেখাচ্ছে মানে কি এখন এরকম একটা ওয়েভ তৈরি হয়ে যাচ্ছে, এইখানে একটা ছোট একটা লোকালাইজড, এটা কি তৈরি হয়ে যাচ্ছে তখন? একটা লোকালাইজড ওয়েভ, লোকালাইজড ওয়েভ। অর্থাৎ আমি একটা ওয়েভকে, তরঙ্গকে আমি একটা তরঙ্গ তৈরি করতে পারছি, সেটা কি বিভিন্ন রকম তরঙ্গের সুপার ইম্পোজিশন করে কি করছিস? সুপার ইম্পোজিশন, বা আমি তাকে কি সুপার পোজ করছি, কি সুপার পোজ করছি। তাহলে সুপার ইম্পোজ বা সুপার পোজ করছি, সেটা করার ফলে কি করছি? সেটা করার ফলে আমার একটা ওয়েভ তৈরি হচ্ছে। তাহলে এবার দেখো এই ওয়েভটা কি এইখান থেকে এই অবধি বিস্তৃত আছে, তাহলে এর কি মানে তার দৌড় কত দূর? এইখান থেকে এই অবধি। তাহলে এর একটা ডেল্টা এক্স আছে, ফিক্সড ডেল্টা এক্স পেয়ে গেলাম, মানে একটা আনসার, মানে একটা যদি কণা যদি থাকে তাহলে কি সে এইখান থেকে এইটুকু জায়গার মধ্যে থাকতে পারবে, মানে কি আমি ডেল্টা এক্সের একটা ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার দেখো এই ওয়েভটার কি একটা ফিক্স মোমেন্টাম পাবো? কখনো পাবো না, কারণ এই ওয়েভের মধ্যে কতগুলো ওয়েভ আছে, এই ওয়েভ এই ওয়েভ এই ওয়েভ সব অনেক অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ ওয়েভস আছে যারা আমি সুপার ইম্পোজ করিয়েছি। তাহলে অসংখ্য রকম যে ওয়েভ থাকে তাহলে তার কি অসংখ্য রকম সেই ওয়েভের কি মোমেন্টাম থাকবে, তাহলে কি ভেরি লার্জ নাম্বার অফ ওয়েভ হ্যাভিং ভেরিয়াস মোমেন্টাম। অনেক ওয়েভ আছে তাদের কি অনেক রকম মোমেন্টাম বা অনেক রকম ভরবেগ থাকবে। তাহলে কি আমি এখানে দেখতে পাচ্ছি যে পজিশনের আমি আনসার্টেনটি কিন্তু ফিক্স করে দিতে পেরেছি, কিন্তু তখন কি এই ভেরিয়াস মোমেন্টাম, অনেক মোমেন্টামের ওয়েভ এসে সুপার ইম্পোজ করেছে বা অনেক ভরবেগের ওয়েভ এসে সুপার ইম্পোজ করেছে, যার ফলে কি মোমেন্টাম ইজ নট ফিক্সড। তাহলে যদি আমি পজিশন, যদি আনসার্টেনটি ইন পজিশন যদি আমি ফিক্স করতে পারি, তখন আমি আনসার্টেনটি ইন মোমেন্টামকে কিন্তু আমি ফিক্স করতে পারবো না। আবার প্রথমটার ক্ষেত্রে কি দেখলাম যে যদি আমি আনসার্টেনটি ইন মোমেন্টাম যদি আমি ফিক্স করি তাহলে কিন্তু আমি আনসার্টেনটি ইন পজিশন ফিক্স করতে পারবো না। তাই জিনিসটা কিন্তু ভালো করে বুঝে নাও, খুব থরলি ভালো করে, এরকম করে কিন্তু খুব কম লোকজন বোঝাবে, এটা সত্যি কথা। এটা স্কুলের টিচারদের কাছে যখন পড়বে তখন ওই ও আচ্ছা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, আচ্ছা ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স সমান এইচ ওভার 2 পাই বলে চলে যাবে, এইচ ওভার 4 পাই বলে চলে যাবে, এত কিছু কিন্তু বলবে না। ঠিক আছে, তাহলে একটু ভিডিওটাকে একটু সিরিয়াসলি নাও, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে কি সুপার ইম্পোজ করলোই, তাহলে কি এখান থেকে কি দেখলাম যে আমি যদি পজিশন ফিক্স করতে পারি তাহলে কিন্তু মোমেন্টাম ফিক্স করতে পারবো না, মানে আনসার্টেনটি ইন মোমেন্টাম ফিক্স করতে পারবো না। আবার যদি কি আমি আনসার্টেনটি ইন যদি আমি মোমেন্টাম ফিক্স করি তাহলে কিন্তু আমি আনসার্টেনটি ইন পজিশন আমি ফিক্স করতে পারবো না। এই সব দেখে তোলা হয়ে গেছে এটা। এই সব দেখে আমাদের বিজ্ঞানী হাইজেনবার্গ একটা বেসিক্যালি একটা ফর্মুলা দিলেন। আমি ফর্মুলাটার ডেরিভেশন আছে, কিন্তু আমাদের সিলেবাসে এসব নেই, এত করালে মাথা খারাপ হয়ে যাবে। ডেরিভেশন আছে, ডেরিভেশনটা আমি দেখাবো না, কিন্তু ফর্মুলাটা আমি কি হয়েছে সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তিনি বললেন যে এই আনসার্টেনটি ইন পজিশন আর আনসার্টেনটি ইন মোমেন্টাম এই দুজনকে তুমি যদি গুণ করো, অর্থাৎ ডেল্টা এক্স আর ডেল্টা পিকে যদি একটা গুণ করো তার একটা ভ্যালু থাকবে। তাহলে তিনি বললেন যে ডেল্টা এক্স ইনটু ডেল্টা পি সেটা গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই, এইচ বাই 4 পাই। তাহলে তিনি কি বললেন? তিনি বললেন যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি সেটা গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ বাই 4 পাই, অর্থাৎ এইচ বাই 4 পাই থেকে বড় তো হবে, সমানও হবে। তার মানে মিনিমাম ভ্যালুটা কি এইচ বাই 4 পাই হতে পারে বা এর থেকে বড় হতে পারে। এটাই কি, এটা হচ্ছে কি হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালের কি একটা গাণিতিক রূপ। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালের একটা গাণিতিক রূপ দিয়ে দিলাম।
ঠিক আছে, তাহলে হাইজেনবার্গের আনসার্টেন প্রিন্সিপালটা বোঝা গেল ব্যাপারটা কি হয়েছে। ব্যাপারটা তিনি কি বললেন যে একটা সাবঅ্যাটমিক পার্টিকেল লাইক ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যাদের হচ্ছে পজিশন এবং মোমেন্টামকে তুমি একটা সময়ের মধ্যে একই সঙ্গে সঠিকভাবে কিন্তু তুমি বের করতে পারবে না। তুমি যদি পজিশনকে যদি তুমি ফিক্স করে দাও, আচ্ছা তুমি এখান থেকে একটু জিনিস দেখো দেখি, আমি একটা নর্মাল জিনিস করছি, ধরো ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি আমি লিখে দিলাম, মিনিমাম ভ্যালুটা লিখে দিলাম, সমান কি h/4π। মানে আমি খুব প্রিসাইজলি ডেল্টা এক্স ডেল্টা পি মানে খুব প্রিসাইজলি বের করছি, ডেল্টা এক্সের ভ্যালু মিনিমাম, ডেল্টা পির ভ্যালু মিনিমাম। এবার আমি কোনো কারণে আমি বললাম যে আমি পজিশনটাকে একদম দেখতে পেয়ে গেছি, পজিশন ফিক্স, তাহলে আমি বললাম যে ফিক্সড পজিশন ডেল্টা এক্স 0, অর্থাৎ পজিশনে কোনো আনসার্টেনটিই নেই, মানে এইটুকু জায়গার মধ্যে না, এইটুকু জায়গার মধ্যে কোনোটা নেই, সে এইখানেই আছে, তার মানে ডেল্টা এক্সটা 0 হয়ে গেল। তাহলে এখানে যদি ডেল্টা এক্স 0 বসাই, তাহলে ডেল্টা বি কত হবে, h/4π ইন্টু 0, দ্যাট ইজ h/0, দ্যাট ইজ ইনফিনিটি। অর্থাৎ তুমি যদি পজিশনকে তুমি যদি একদম ফিক্সভাবে বের করতে পারো, তাহলে কিন্তু মোমেন্টাম দেখো ইনফিনিটি হয়ে যাচ্ছে, মোমেন্টামের ভ্যালু দেখেছো ইনফিনিটি, মানে তুমি আনসার্টেনটির মোমেন্টাম ইনফিনিটি হয়ে যাচ্ছে। অর্থাৎ পজিশনের ভ্যালু যদি তুমি ফিক্স করতে পারো, তাহলে কিন্তু মোমেন্টাম তুমি আনসার্টেনটির মোমেন্টাম হয়ে যাচ্ছে ইনফিনিটি, মানে মোমেন্টাম তুমি আর বেরই করতে পারবে না, অসম্ভব। মোমেন্টামের আনসার্টেনটি তুমি আর বেরই করতে পারবে না। অপরপক্ষে উল্টো করলে কি হয়, আমি যদি বলে দিই যে ফিক্সড মোমেন্টাম বা ফিক্সড মোমেন্টাম মানে কি ভরবেগ, বাংলা ইংলিশটা কিন্তু রিলেট করে পড়ো, মানে কি ডেল্টা পি যদি 0 হয়েছে তাহলে কি হবে, ডেল্টা এক্স কি হচ্ছে ওই ইনফিনিটি। অর্থাৎ তুমি যদি মোমেন্টামকে তুমি যদি আনসার্টেনটির মোমেন্টামকে তুমি যদি বের করতে পারো, মানে বেসিক্যালি মোমেন্টামকে যদি তুমি বের করতে পারো যে মোমেন্টামটা ফিক্স, তাহলে পজিশন কী হবে, পজিশনের পুরো ভ্যালু হচ্ছে মানে তুমি আর কণাটাকে খুঁজেই পাবে না, মানে আনসার্টেন একেবারে, কণাটা ওখানে আছে কি না আছে তুমি বুঝতেই পারবে না, একদম আনসার্টেন হয়ে যাচ্ছে। এই জন্য ডেল্টা এক্স কী হয়ে যাচ্ছে, মানে আনসার্টেনটির পজিশন কী হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি এর থেকেই বুঝতে পারছো কি যে তুমি কোনো একটা জিনিসকে একই সময়ে তুমি পজিশন এবং মোমেন্টামের ভ্যালুকে তুমি একই সময়ে নির্ভুলভাবে তুমি বের করতে পারবে না। দ্যাটস দ্য হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপল। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা কিছু ম্যাথমেটিক্স দিই, এটা করে শেষ করে দেবো, কিছু ম্যাথমেটিক্স দিয়ে শেষ করে দেবো। আচ্ছা বলছে যে এটা প্রথমে একটা সোজাই একটা দিই, সোজা দেবো না একটু কঠিন দেবো, একটু কঠিন। বলছে কোয়েশ্চেন লেখো, কোয়েশ্চেনটা তোমরা লেখো। বলছে একটা পরমাণুতে, একটা অ্যাটমে, আমি শর্টকাটে লিখছি, একটা অ্যাটমে একটা ইলেকট্রন ঘুরছে। আচ্ছা ওই ইলেকট্রনটার ভেলোসিটি বা গতিবেগ বলে দিয়েছে 600 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি বা গতিবেগ বলে দিয়েছে 600 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এর তোমার আনসার্টেনটি মানে গতিবেগের সার্টেনটি বলেছে কত, 0.005%। অর্থাৎ এই গতিবেগের যে অনিশ্চয়তা, মানে একটা গতিবেগ বলেছে কিন্তু এই গতিবেগটা আনসার্টেন, কতটা তার আনসার্টেন মানে কতটা অনিশ্চয়তা আছে যে এত বেগে ঘুরবে কিনা, 0.005% মতো তার আনসার্টেনটি আছে, মানে বেগের আনসার্টেনটি আছে 0.005%-এর মতো। ঠিক আছে, এবারে বলছে এখান থেকে যে ইলেকট্রনটা যেখানে আছে সেই ইলেকট্রনের পজিশনের আনসার্টেনটি কত হবে, অর্থাৎ ইলেকট্রনের অবস্থানের আনসার্টেনটি কত হবে। কি করে করবে, আনসার্টেনটি মানেই আমি করে দেবো কি, ডেল্টা এক্স ডেল্টা পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। একদম মিনিমাম ভ্যালুটা নিয়ে নিলাম, কোনটা নেব, ডেল্টা এক্স ডেল্টা পি, সব থেকে কম আনসার্টেন কত হতে পারে, সমান যখন h/4π হবে। ঠিক আছে। আচ্ছা এবারে ভেলোসিটি আছে, এখানে ভেলোসিটি কোথাও পাচ্ছ, কোথায় ভেলোসিটি আছে, ভেলোসিটি বা বেগের কোনো তো প্রশ্নই নেই, তাহলে আমি করে দেবো এখানটা, কি করবো, ডেল্টা এক্স ডেল্টা পি মানে কি, পি মানে কি ভরবেগ, মানে কি আমি লিখতে পারি ডেল্টা ইন্টু এমভি সমান h/4π।
আচ্ছা মাসের কি আনসার্টেনটি হতে পারে? মাস তো সবসময় কনস্ট্যান্ট, ভর তো কনস্ট্যান্ট, তাহলে ভরটা বেরিয়ে এলো ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি সমান h/4 পাই। এখন লক্ষ্য করো, কি লক্ষ্য করবো, যে বেগ দেওয়া আছে কিন্তু এখানে ডেল্টা ভি দেওয়া আছে। ডেল্টা ভি মানেটা কি? ডেল্টা ভি মানে কি? গতিবেগের অনিশ্চয়তা বা আনসার্টেনটি ইন ভেলোসিটি, তাই তো? আচ্ছা তাহলে এবার দেখো যে গতিবেগ দেওয়া আছে, আনসার্টেনটি কত দেওয়া আছে? 0.005%। তাহলে ডেল্টা ভি কত বের করব? কতটা আনসার্টেন আছে? 600 ইন্টু 5 বাই, মানে এইটা পার্সেন্ট করে দেবো একসাথে, এর সাথে গুণ করে দেবো, তাহলে 5 বাই কত? 1000। কিছু একটা বেরোবে, সেই কিছু একটার ভ্যালু এখানে পুট করব। মাস মানে কি? এমটা কি? ইলেকট্রনের ভর বসাবো, এ পাশে পাঠিয়ে দেবো, এইচ এর মানও বসাবো, পাইয়ের মান জানি, তাহলে ডেল্টা এক্স বেরোবে। হোমওয়ার্ক থাকলে করে ফেলো, ঠিক আছে? তাহলে এরম টাইপের কোশ্চেন আছে। তোমাদের হোমওয়ার্ক হবে যে বইটা আমি তোমাদের সাজেস্ট করেছিলাম এনসিইআরটি, সেই বইয়ের ডি ব্রগলি ওয়েভলেন্থ আর হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের যত রকম কোয়েশ্চেন আছে সমস্ত কোয়েশ্চেন সলভ করো, এমসিকিউসগুলো সলভ করো, সলভ করে আমাকে বলো, কোনো অসুবিধা থাকলে বলো, ঠিক আছে? যে বইটা তোমাদের হাতে চলে এসছে এখন, সেই বই থেকে এইসব সলভ করতে আস্তে আস্তে আরম্ভ করো, ঠিক আছে? তাহলে আজকের হয়ে গেল এই অবধি। আশা করি সব কিছু বোঝা যাচ্ছে। যতটা ডিটেলসে করা যায় হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল, যতটা ডিটেলসে করা যায় ডি ব্রগলির ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, আমি অনেকটা ডিটেলসে করালাম। এত ডিটেলসে হয়তো কেউ পড়ায় না, 1 ঘন্টার ভিডিও হয় না। এই দুটোতে মানুষ খুব বেশি হলে 5 মিনিট বা 10 মিনিট সময় দেয়, বেশি দেয় না 12-এর ক্ষেত্রে। কিন্তু দিয়েছি অনেক দরদ দিয়ে পড়ো, ভালো করে পড়ো, ঠিক আছে? চলো তাহলে আজকের ভিডিও এই অবধি থাকুক। আচ্ছা নেক্সট দিন আমি বলবো, আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে কি, বোরের মডেলটা কেন ফেল হলো। এইখান থেকেও ফেল হয়েছে। দেখো বোরের মডেলে কি ছিল? প্রথমত পুরো পার্টিকেল নেচার ছিল ওখানটায়। ওখানে আমি কি বলে দিয়েছিলাম? ওখানে আমি একদম মানে বোরের একদম মোমেন্টাম বা তার অবস্থান, পার্টিকেলের অবস্থান আমি বলতে পারছিলাম। কিন্তু হাইজেনবার্গ কি বললো? যে সাবঅ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে অবস্থান এবং মোমেন্টাম একসঙ্গে মাপা যায় না, কিন্তু ওখানে আমি মাপতে পারছিলাম। কিন্তু তাহলে ওটাও কিন্তু একটা বোরের একটা লিমিটেশন ছিল। তাহলে আমি বোরের লিমিটেশনগুলো বা বোরের ভুলগুলো আমি পরের দিন ধরাবো। আর কি ওখান থেকে বোরের থিওরি থেকে কিছুটা এক্সটেনশন করা হয়েছিল, এক্সটেনশন করে এলো সোমারফিল্ড। উনি বোরের থিওরি, মানে ওটাকে বোর সোমারফিল্ড থিওরি একসাথে বলে বেসিক্যালি, মানে উনি কিছুটা এক্সটেন্ড করলেন। কিভাবে এক্সটেন্ড করলেন? যে বোরের যে লাইনগুলো আমি পাচ্ছিলাম, ওই লাইনগুলোকে যদি আমি উচ্চ আণুবীক্ষণিক মানে উচ্চ রেজলিউশন সম্পন্ন হাই রেজলিউশন ওয়ালা যদি আমি স্পেকট্রোমিটারে যদি ফেলাই, তাহলে ওই লাইনগুলো আরও কিছু ফাইন বা সরু লাইনে ভেঙে যাচ্ছে। সেটা কিন্তু বোর এক্সপ্লেন করতে পারেননি, সেটা সোমারফিল্ড এক্সপ্লেন করেছিলেন। তাহলে নেক্সট ক্লাসে আমি বোরের লিমিটেশন দেখাবো, লিমিটেশনগুলো বলে তারপর আমি সোমারফিল্ড মডেলে ঢুকে যাবো। ক্লিয়ার? চলো টাটা।